কাউকে দোষী বুকে ছুরি। খুব ভালো, ভীষণ ভালো। তোমাকে তো বলেছি তুমি মায়ের দেশ থেকে এসছো, আমার মায়ের দেশের মেয়ে তুমি। হ্যাপির জন্য একটা জোরে হাততালি হবে। 6 থেকে 18 তারিখে গৌরব, ইক্ষিতা এবং চন্দ্রিকা সিলেক্ট করেছিল টপ 26। আজকে শ্রী দেবজ্যোতি মিশ্র, শ্রীমতী উপালি চট্টোপাধ্যায় এবং ওস্তাদ আরশাদ আলী খান ওনারা সিলেক্ট করেছেন টপ 26 থেকে টপ 12 পার্টিসিপেন্টস। আমি কয়েকটা নিয়মের কথা বলে দিই, কারণ যেই 12 জন চূড়ান্ত পর্যায়ে তোমরা সিলেক্টেড হয়েছো, এই জিনিসগুলো তোমরা মাথায় রেখেই পারফর্ম করবে। প্রথম কথা, জাজেসরা স্ট্রিক্টলি বলেছেন কোনো ইন্টারলিউড হবে না, কোনো প্রিলিউড হবে না। পার্টিসিপেন্টসরা আসবেন, মিউজিশিয়ানসদের গান এবং স্কেল বলবেন, শুরু থেকে স্থায়ী অন্তরা করে তারা পারফরমেন্স শেষ করে ব্যাকস্টেজে যাবেন। ডিউরিং দ্য প্রসিডিওর জাজেসরা কোনো কমেন্ট করবেন না। দেখো তার মধ্যে এমন কোন তিনটে কোয়ালিটি তুমি ফার্স্ট দেখো যেটা দেখে তুমি মনে হয় যে এর মধ্যে কিছু একটা স্পেশাল আছে? অনেস্টি, ফিয়ারলেসনেস এবং একটা তাগিদ নিজের নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার। তুমি এখনো তোমাকে ওই কোন স্পার্কটা প্রতিদিন ঘুম থেকে উঠে যে আমাকে গান গাইতে হবে একটা নতুন, এই স্পার্কটা ঘুম থেকে উঠে কি হয়? রেলেভেন্স, টু বি রেলেভেন্ট। আমি একজন রেলেভেন্ট আর্টিস্ট হতে চাই, মানে সমসাময়িক শিল্পী হয়ে থাকতে চাই, সেটাই। যেই ফার্স্ট হোক বা সেকেন্ড হোক বা থার্ড হোক, এমন কোন তিনটে কোয়ালিটি তার মধ্যে মাস্ট থাকাই উচিত? গানের ক্ষেত্রে তার সুরে তাল, মানে সুর তাল লয়, এটা এক। 2 হচ্ছে তার এক্সপ্রেশন এবং 3 হচ্ছে তার স্মার্টনেস। অনেককেই দারুণ লেগেছে, অনেককেই দারুণ লেগেছে। এবং এটা একটা আমি বলবো যে এই যে ইমান একাডেমি এই যে করেছে প্রতিভার খোঁজে, নতুন প্রতিভার খোঁজে, এই জায়গাটা আমার মনে হচ্ছে এটা একটা খুব ইম্পর্টেন্ট, ভেরি সিগনিফিকেন্ট। আমরা তো এটা পাচ্ছি, আমরা অনেককে ভালো ভালো গান শুনতে পাচ্ছি এবং তারা যে ভালো গান গায় তারা কোথায় ছিল, তারা কোথায় থাকবে। এবং সেটা কোনো একটা কর্পোরেট সংস্থা নয়, সেটা একটি ব্যক্তি মানুষ তার নিজের ইচ্ছায়, সে নিজে একজন শিল্পী। ইমন একজন শিল্পী এবং শিল্পী হয়ে সে এইগুলো করছে। আমি সম্পূর্ণভাবে তার সঙ্গে আছি, শেষ পর্যন্ত থাকবে। জাজমেন্ট করতে কতটা অসুবিধা হচ্ছে? না না, জাজমেন্ট করাটা না, জাজমেন্ট আমার সঙ্গে তো আরও রয়েছে, সব গুণী মানুষেরা রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে একেবারে টক্কর চলছে। আমি অফকোর্স আমি মিউজিশিয়ান, আমি কম্পোজার, আমি তো কাজ করবো তাদের সঙ্গে। আরে তাদেরকে না পেলে কি করে কাজ করবো আমি? শুধু তাদেরকে নিয়ে আমি কাজ করবো। আমি আজকে তো বলে দিয়ে যাচ্ছি যে আমি একদম সরাসরি এখানে কয়েকজনকে দেখলাম যাদের দারুণ পারফরমেন্স, যে ঢাক বাজালো, যে মেয়েটি বাইরে থেকে এসেছে, উত্তরবঙ্গ থেকে এসছে, তাদেরকে আমি একদম আমি সঙ্গে কাজ করবো তাদের। তুমি কোনো গায়কের মধ্যে ফার্স্ট কোন কোয়ালিটিটা দেখো? দেখো, গায়ক হলে পরে তাকে গানটা গাইতে হবে, মানে সুর তাল এগুলো সমস্ত থাকবে। তারপরেও যেটা তুমি মানুষ হিসেবে যা, সেটা তোমার গানে পৌঁছয়, সেটা গানে পৌঁছয়, ক্রিকেটে পৌঁছয়, সেটা খেলায় পৌঁছয়, লেখায় পৌঁছয়, সব জায়গায় পৌঁছয়। সুতরাং আমি বলবো একটা কথা, যে আমি মানুষকে দেখি, মানুষটা কীরকম। যে কোনো মানুষকে তিনি নিজেই সবচেয়ে বেশি হেল্প করতে পারেন। মানে কথাটার মানে হচ্ছে যে এখান থেকে যে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, যে থার্ড হবে, আমরা আগেও দেখেছি যে বিভিন্ন গানের কম্পিটিশান তো হয়েছে আমাদের দেশে, কিন্তু নট নেসেসারিলি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেই আমরা পরবর্তীতে দেখেছি। এমন অনেক সময়তেই হয়েছে যারা কোনো স্ট্যান্ড করেনি, তাদেরকে, অরিজিৎ সিং তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ। যে তো কাজেই ওই অ্যাঙ্গেলটা সবসময়তেই থাকে, যে এর বাইরেও মানুষে এখান থেকে স্ট্যান্ড করার পরে বা যারা সিলেক্ট হচ্ছেন তারা নিজেদের উপর কতটা কাজ করছেন, তারা কী ধরনের জিনিস করছেন, দ্যাট উইল ডিসাইড যে তিনি কত দূর যাচ্ছেন। তো আমাদের প্রচেষ্টাটা হচ্ছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, মানে একটা অপরচুনিটি দেওয়া, কিন্তু তার নিজের প্রচেষ্টাটাই আসল। এবং আজকে আমরা একজন কন্টেস্ট্যান্টকে দেখলাম, সে হুইল চেয়ারে বসে ওই রকম অবস্থাতে এত মিষ্টি একটা গান গাইল, মানে তার প্রতি তোমাদের কিরকম মানে
তোমরা কিভাবে তাকে দেখবে বা তাদেরকে কিভাবে হেল্প করতে চাইবে? আবার ওইটাই বলছি, মানে এই পারফরমেন্সটা দেখার পর অবশ্যই এইটা তো বোঝা গেছে যে সে নিজেকে সবচেয়ে প্রথমে হেল্প করেছে। মানে আমরা তো কেউ নই, সে নিজেকে সেইভাবে তৈরি করেছে, সেইভাবে প্রস্তুত করেছে, সেইভাবে সেই চর্চাটা করেছে, যার ফলে আমরা আজকে সেটা শুনলাম। তো এটাই যে এরকম লোকে এসে জুড়ছেন, শুধু তার কথা বলবো না, আরও আগের বছরও আমরা কিছু এরকম আমাদের পার্টিসিপেন্ট এসেছিল, কিন্তু তারা যে মনে করছেন যে তারা এসে এখানে পারফর্ম করতে পারবেন এবং সবার মাঝখানে, এবং আমরা সেটা শুনছি, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। এরপরেও তাদের নিজেদের চেষ্টাটাই আসল থাকবে, এবং অবশ্যই আমরা জানি যে যারা কি বলবো, মানে যারা স্পেশাল হন, হ্যাঁ, তাদের জীবন কীরকম হয় সেটার ব্যাপারে আমার ধারণা একদমই নেই। তাদের হয়তো স্ট্রাগল অবভিয়াসলি অনেক বেশি থাকে। তো ঈশ্বরের কৃপায় আমি মনে করছি এনারা বা আরও আগামী দিনেও যদি এরকম কেউ এখানে পার্টিসিপেট করতে আসেন, তারা অবশ্যই এটাকে যেন মেনটেন করে যেতে পারেন, এবং তাদের গানও আমরা অতটাই মন দিয়ে শুনি, তাদের পারফরমেন্সেস দিয়ে। বেশ কয়েকজনকে একসাথে অ্যাট্রাক্টিভ মনে হয়েছে। তার মধ্যে নাচ করে একজন পুরো পারফর্ম করলো, গাঞ্জার চিরল চিরল পাত, সেই ছেলেটির পারফরমেন্স কমপ্লিট বলে মনে হয়েছে সব দিক থেকে। মানে একই সঙ্গে নাচছে, একই সঙ্গে গাইছে, একই সঙ্গে বাজাচ্ছে, মানে কোরিওগ্রাফি, গান সব কিছু একসাথে একটা কমপ্লিট প্যাকেজ যেটাকে বলে, আমার সেটা মনে হয়েছে। ওর নাম মৃন্ময়, আমার ভালো লেগেছে, আমাদের সবারই খুবই ভালো লেগেছে ওর কাজ। আর বাকি অনেককে শুনলাম, খুবই ভালো প্রতিভাদের তুলে নিয়ে এসেছে ইমন এই শেষ পর্বে। আমরা এখন লাস্ট পর্বটার অপেক্ষায় আছি। লাস্ট পর্বটায় কি হবে আমরা সবাই খুব শঙ্কিত, কারণ খুব কঠিন লড়াই হবে আমাদের জন্য, যে কাকে রাখবো আগে, কাকে পরে রাখবো। আর আমার একটা জিনিস মনে হয়, যেটা প্রতিযোগিতার ঊর্ধ্বে, এটা এই যে প্রচেষ্টাটা, এটা একদিনের বা এত দীর্ঘদিন ধরে যে কাজটা ওরা করছে, সেই প্রতিযোগিতার অ্যাকচুয়ালি ঊর্ধ্বে। কারণ এটা অ্যাকচুয়ালি একটা মেসেজ নতুনদের জন্য, এটা একটা মেসেজ ইমনের পক্ষ থেকে, ইমন সঙ্গীত একাডেমির পক্ষ থেকে, এবং আমি উপালি চট্টোপাধ্যায়, দেবুদা, দেবজ্যোতি মিশ্র, আশাদ ভাই, নীলাঞ্জন, আমরা সবাই মিলে আমার যেটা মনে হয় আমাদের, যে নতুন প্রতিভাদের একটা জায়গা দরকার। তারা কি করবে, তারা খুব দিশাহারা। সেই দিশাহারা জায়গায় একটা আলোকবর্তিকা আজকের এই প্রতিযোগিতা। যে প্রথম হবে তার মধ্যে এমন কোন একটা কোয়ালিটি তুমি দেখতে চাও? আমি কমপ্লিটনেস দেখতে চাই। একজন পারফর্মার শব্দটা যাকে স্যুট করে, সেই জিনিসটা দেখতে চাই। इस तरीके की अपॉर्चुनिटी जो है कलाकार के लिए बहुत ज़रूरी होती है। अपनी प्रतिभा को जब तक वो सब लोगों के सामने नहीं रखता तो बड़ा मुश्किल होता है नाम करना और सब लोगों को गाना पहुंचाना। तो मैं ईमान दी का बहुत शुक्रगुजार हूँ कि उन्होंने इतना अच्छा एक प्लेटफॉर्म तैयार करा यंग लोगों के लिए, कि जहाँ वो अपना गाना सब लोगों को सुना पा रहे हैं, और हम सब लोग सुन पा रहे हैं। इतना अच्छा हमने अभी गाना सुना, इतने अच्छे मतलब टैलेंटेड हैं सब लोग, इतना अच्छा गा रहे हैं कि वहाँ बैठ के मुझे ऐसा लगा कि मैं काहे को बैठ गया था। एक अच्छा जो गायकी होता है, हाँ, इसका कौन सा 3 क्वालिटी आप सबसे पहले नोटिस करते हैं? देखिए, सबसे पहले तो कलाकार के लिए ऊपर वाले का आशीर्वाद बहुत ज़रूरी है, ऐसा मुझे लगता है। और उसके बाद में फिर अच्छा गुरु मिलना बहुत ज़रूरी है, और उसके बाद में इस तरीके की अपॉर्चुनिटी आपको मिले, तो ये 3 चीज़ें मुझे ऐसी लगती हैं कि बहुत ज़रूरी होती हैं एक कलाकार अच्छा बनने में। आप इतने सारे कॉन्टेस्टेंट का देखे, इसमें से सबसे अच्छा आपको कौन लगा? मुझे सभी लोगों का बहुत अच्छा लगा, क्योंकि जैसे बोलते हैं कि हर फूल की एक खुशबू अलग होती है, तो सभी ने अपने अपने हिसाब से बहुत अच्छा गाया। और बाकी तो ये तो मैं कंपटीशन इस चीज़ को नहीं मानता, मैं सब लोगों को सुन पा रहा हूँ, ये मेरे लिए बहुत बड़ी मुझे ऐसा लगता है कि बहुत बड़ी मेरे लिए एक बात है। এটা আমার মানে আগের বছরের যে ফিলিংটা যেটা আমার ছিল, সেটা এখন ওদের চোখে মুখে দেখছি, ভালো লাগছে। আর এই মঞ্চ থেকে যা যা কিছু শেখা, অনেক কিছু শিখতে পেরেছি, সেই শেখাগুলো ওদের চোখে মুখে ফুটে উঠেছে। মানে এগুলো দেখছি যে ভালো লাগছে। মানে
এই ব্যাপারটা আগের বছর ঠিক ঠিক সেম জিনিসটাই আমি ফিল করেছি, যেটা ওরা এখন ফিল করছে। এক বছরের মানে কম্পিটিশনের পরের এক বছরের জার্নিটা কেমন হলো? দুর্দান্ত। মানে আমি এক বছর আগে যা কিছু মানে শিখে এখানে এসেছিলাম, ততটুকুই যে মানে একদম মানে কাফি নয়, সেটা তারপরেও যে আরও কিছু ব্যাপার থেকে থাকে, সেটা এখানে আসার পরই আমি জানতে পেরেছি যে সঙ্গীত জগতে আর কি কি বা সঙ্গীতের জন্য আর কি কি আমার শেখা দরকার, সেগুলো এই স্টেজই আমাকে দিয়েছে সব কিছু। আর তার তোমার জীবনযাত্রাতে কতটা তোমার হেল্প করেছে সেটা? অনেকটাই, কারণ চেঞ্জেস বলতে অনেকটাই চেঞ্জেস এসছে, কারণ সঙ্গীত অনেক কিছুই শেখায়, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা সুরেতেই সেই জিনিসগুলো ফিল করতে পারা যায় আর কি। তো এই স্টেজ পাওয়ার পর আমি অনেকটাই সেই জিনিসগুলো রপ্ত করতে পেরেছি। যেমন আমরা জানি তোমার অনেকগুলো চ্যানেল, তুমি গানও গাইছো, তোমার সেখানটাতে কতটা হেল্পফুল হয়েছে? চ্যানেলে গান গাইছি বলতে খুব একটা বেশি চ্যানেল আমি কিছু অ্যাটেম্প্ট করিনি, শুধু এটাই আমার ফার্স্ট স্টেজ লাইফে, এবং একটা চ্যানেলে আমি এক্সট্রা আমি গান গেয়েছি, সেটা হচ্ছে আকাশ আট রিসেন্টলি। তো এই দুটোই স্টেজ আপাতত। তোমার থেকে আমি জেনে নেব যে আগের বছর এখানে ছিলে, তারপরে এক বছরের জার্নি ইমনদীপ থেকে কতটা সাপোর্ট পেয়েছো? অসাধারণ। মানে আমি আগের বছরে যখন অডিশনে আমরা নাম লিখিয়েছিলাম, অডিশনে আমরা রেজিস্টার করেছিলাম, সেইখান থেকে আমাদের যে এই আগের বছরের যে ফাইনালটা হয়েছিল, সেখানেও ইমনদি নিজে প্রেজেন্ট ছিলেন এবং অনেকটা এনকারেজ করেছিলেন। ইভেন আমি যখন গান গাইছিলাম সেই পার্টটা লাইভও হয়েছিল, তো সেখানে ইমনদির কি কমেন্টস বা কিছু বা অন্যান্য জাজেসরাও কি ফিডব্যাক দিচ্ছেন, সেই সমস্তটা রেকর্ডেড হয়েছিল। এবং ভালো ভালো জাজেসদের সামনে গান গাইলে তাদের কি ফিডব্যাক, তাদের কি কমেন্টস, শুধু আমার গানে নয় বাকিদের গানেও কতটা কী রয়েছে সেটাও থাকে। এবং ইমনদি আমাদেরকে প্রমিস করেছিলেন, আমরা বসন্ত উৎসবে তো গেয়েইছিলাম যারা টপ 3-তে ছিলাম, এছাড়াও এবছরের একটা মিউজিক ভিডিও হয়েছিল যেখানে টপ 3-কে ফিচার করা হয়েছে। সেটার এই রিসেন্টলি শ্যুট হলো এবং রেকর্ডিং হলো, কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন একটি গান, অরিজিনাল কম্পোজিশন, নীলাঞ্জনদার কম্পোজিশন, সৈকতদার বোধহয় লেখা, এবং সেখানেও ইমনদি আমাদের সাথে ছিলেন। এবং একটা গান তো শুধু গান নয়, একটা টোটাল প্রেজেন্টেশন, কিভাবে সেই গানটার প্রেজেন্টেশন হবে, কিভাবে কোন জায়গায় কিভাবে এক্সপ্রেশনস দিলে সেটা আরও বেটার অ্যাজ এ ভিডিও ফুটে উঠবে বা কিছু, সেখানে ইমনদি ভিডিও রেকর্ডিংয়ের দিনও নিজে আমাদের সাথে প্রেজেন্ট ছিলেন এবং টুকিটাকি সব রকম গাইডেন্স আমাদেরকে প্রোভাইড করেছেন এবং নিজে আমাদের সাথে শ্যুট করেছেন। তো সেটা একটা অনন্য অভিজ্ঞতা। এবং বসন্ত উৎসবে এত ক্রাউডের সামনে এবং এত ভালো মিউজিশিয়ানসদের সামনে এবং এত ভালো শ্রোতাদের সামনে এত ভালো পারফরমেন্স ওখানে ছিল, আমরা যখন পারফর্ম করেছিলাম তাদের সামনে এরকম একটি মঞ্চ পাওয়া সত্যি একটা আলাদা অভিজ্ঞতা। মানে ইমনদিকে, নীলাঞ্জনদাকে এবং পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়। বসন্ত উৎসবে গান গাওয়াটা তো বলবই, কিন্তু তার সাথে এই কম্পিটিশনটা তোমার নিজের গানকে পলিশ করতে কতটা হেল্প করেছে? দেখো, কম্পিটিশনে তো আমি গাইলাম, গাওয়ার পর যেগুলো টুকটাক তো এদিক সেদিক হয় সেগুলো জানিয়ে দিয়েছেন যারা জাজেস ছিলেন। তারপর বসন্ত উৎসবের মঞ্চে গান গাওয়া, আর আমার একটা ব্যাপার আছে, আমি আমার গানকে ভিডিও করি তার কারণ হচ্ছে, ধরো গানটা গাওয়ার পর যখন শুনছি তখন আমি বুঝতে পারি যে কোথায় পিচ আউট হচ্ছে কি না, আমার তাল ঠিক আছে কি না, গানের মধ্যে ডাইনামিক্স ঠিক আছে কি না। তো এইগুলো দেখে নিজেকে ইমপ্রুভ করার যে বিষয়টা, এটা আমি সবসময় করি, আগেও করেছি, বসন্ত উৎসবের মঞ্চে গান গাওয়ার পর সেই গানটা শুনেও করেছি, তো এইভাবেই করি আর কি। দেখো, লাইফ চেঞ্জিং বলতে আমার ভাবনা চিন্তাকে চেঞ্জ করেছে। এবার আমি মনে করি যে আমাদের ভাবনা চিন্তা যদি চেঞ্জ হয় তাহলে আমাদের জীবনটা চেঞ্জ হতে বাধ্য। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি এর আগেও টুকটাক পারফরমেন্স করেছি, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি, রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান করেছি, ফোক, কিন্তু বসন্ত উৎসবের মঞ্চে যখন গান গাইছি, যেমন তোমরা এখানে এত সবাই দাঁড়িয়ে আছো, এত ক্যামেরা, এত লাইটস, তো স্টেজে দাঁড়িয়ে দেখছি অগণিত দর্শক, প্রচুর লাইটস, প্রচুর মানে গুণী মিউজিশিয়ানস, তাদের সান্নিধ্যে থেকে গান গাওয়ার যে অভিজ্ঞতাটা, সেটা না মানে বলে বোঝানোর মতো না, মানে যে সেই সময় সেই জায়গায় থাকে সে বুঝতে পারে। তো
তো এইটা আমার কাছে একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর সেখান থেকে যতটুকু শেখা, সেখান থেকে আমার প্রফেশনাল অ্যাপ্রোচ গানে সেটা অনেকটা বদলেছে। কিন্তু না মানে অনেক সময় আমরা ঘরে বসে ভাবি যে আমার দ্বারা কি হবে, আমি কি পারবো, দেখ ওখানে অতজন আছে, আমি তাদের মধ্যে কি মানে গ্রহণযোগ্যতা পাবো, এই ভেবে যে বাড়িতে বসে থাকে তার থেকে বেরিয়ে আসো, বেরিয়ে এসে দেখো তুমি কি পারো কি পারো না সেটা দেখো। তার জন্য বেরিয়ে আসা খুব দরকার এবং কম্পিটিশনে নাম দেওয়া উচিত এবং এক্সপিরিয়েন্স করা উচিত। তাই তার জন্য হিমন চক্রবর্তী প্রোডাকশন এবং হিমন সঙ্গীত একাডেমিকে অনেক ধন্যবাদ এরকম একটা কম্পিটিশনের আয়োজন করার জন্য। ভীষণ ভালো, মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। আজকে যারা পার্টিসিপেন্ট তাদের দেখে আমার আগের বছরের কথা খুব মনে পড়ছে, সেই মুহূর্তে সেই নার্ভাসনেস। আমরা শুরু করব, আমি সমস্ত ভলান্টিয়ারদের গান গাইতে পেরেছিলাম, অনেক কিছু শিখেছি যেখানে যাব, শুধু আমার গান থেকে না, আমার আগে হয়তো কেউ গাইছে তার যেখানে ভুল হচ্ছে বা আমার যেখানে ভুল হচ্ছে, সেই সমগ্র অনুষ্ঠানটা থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখেছি এবং একটা কনফিডেন্স দিয়েছে এই অনুষ্ঠানটা। এখানে প্রথম 3 জায়গা করে নেওয়ার পরে একটা কনফিডেন্স দিয়েছে আমাকে। এর পরবর্তীকালে যা যা কম্পিটিশন এসছে মনে হয়েছে যে হ্যাঁ আমি পার্টিসিপেট করতে পারি, হতেই পারে আমি এখান থেকে আরও কিছু করতে পারবো, যে জিনিসটা আমার মধ্যে হয়তো ছিল না। তো একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আর ইমনদির মতন মানুষের তো তুলনা হয় না, একটা জাতীয় পুরস্কার প্রাপ্ত মানুষ এত সাধারণভাবে আমাদের সাথে গতকাল মিশে মিউজিক ভিডিও শুট করেছে আমি ভাবতেই পারিনি। সত্যি আমার কাছে একটা স্বপ্ন এবং সেই মুহূর্তটা তো ভোলার মতন নয় যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে আমি প্রথম 3-এ আছি, আর সেই থেকে আজ পর্যন্ত ভীষণ এই কম্পিটিশনটা যে পার্টিসিপেট করবো, আগে আমি সেটাই প্রথমে ভাবিনি। প্রথমে ভাবছিলাম যে করবো কি করবো না, তারপরে আমি সত্যি একদিন হট করেই গানটা দিয়ে ফেলি, কারণ হট করেই আমার কাছে এই পোস্টটা চোখে আসে এবং আমি সত্যিকার বলবো আমি দিদি সমতুল্য, তিনি আমাকে বলেছিল যে এরকম একটা অডিশন হচ্ছে, তুমি নাম দাও। তো আমি সেদিনকার সত্যি হট করেই নাম দিয়েছিলাম এবং সত্যি তার ঠিক 2 দিন বাদে সায়ন স্যার যখন ফোন করে বললো যে আমি সিলেক্টেড হয়েছি 18 তারিখের জন্য, সত্যি সেটা আমার কাছে একটা বড় পাওনা ছিল যে আমি এতজন পার্টিসিপেন্টদের মধ্যে সিলেক্টেড হতে পেরেছিলাম। তারপরে আসি আমি যখন 18 তারিখ যখন গান গেয়ে যখন বাড়ি গেছিলাম, তখনও কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি এই 27 জন বা 26 জনের মধ্যে আসতে পারবো। তো সেটার জন্য থ্যাংক ইউ যে আমাকে পরের দিন যখন ফোন করে বলা হলো যে তুমি 24 তারিখের জন্য সিলেক্টেড। সত্যি আমি এটা শুনেও খুব ভালো লেগেছে যে না যাক, একটা জায়গায় গিয়ে নিজের প্রতি স্যাটিসফ্যাকশন হয়েছে যে না আমি যাদের গান শুনেছি তাদেরও ভালো লেগেছে এবং যারা আমার গানটা শুনেছে তাদেরও ভালো লেগেছে। ইমনদির সামনে যখন গান গাইছিলে তখন নার্ভাসনেসটা কেমন ছিল? সত্যি কথা বলতে আমার নার্ভাসনেসটা লাগতো না, কারণ আমি অনেক ছোটোবেলা থেকেই স্টেজে আবৃত্তি করতাম। মানে আমি বেসিক্যালি আবৃত্তিই করি, মানে আবৃত্তি করতাম। তো আমার ওই কি ক্যামেরার সামনে বা মাইকের সামনে যে অনেকে ঘাবড়ে যায় না, সেই ঘাবড়ানোর জিনিসটা আমার ছিল না, কারণ যেহেতু আমি ক্যামেরার সামনে বা মাইকের সামনে যেটা একটা অভ্যস্ত হয়ে গেছিলো, তো সেটাতে আমার কোনো ভয় ছিল না। যার গান শুনে আমি এত বড় হয়েছি এবং সত্যি কথা বলতে আমি যখন ফার্স্ট গান গেয়েছিলাম আমি ইমনদিরই আমি শুনেছি সেদিন গানটাই ফার্স্টে গিয়ে ফেসবুকে ছেড়েছিলাম, বাট তখন সেটা প্যান্ডেমিকের সময় ছিল, তো সেটাই আমি তখন পোস্ট করেছিলাম। সেই গানটা এতটা ভাইরাল হয়ে গেছিলো যে সত্যি কথা তার সামনে এসে তারই গান গেয়ে তার এতটা ভালো লেগেছে, সেটা সত্যি আমার কাছে গর্ব। তৃতীয় হয়েছেন অঙ্কিতা ব্যানার্জি। একটা জোরে হাততালি হয়ে যাক অঙ্কিতার জন্য। সবাই মিলে অঙ্কিতাকে মঞ্চে ডাকবো। আমি আমাদের ভলেন্টিয়ারদের বলবো আমাদের ওখান থেকে সেকেন্ড রানার আপের ট্রফিটা তুলে দেওয়ার জন্য। অঙ্কিতা অসাধারণ পারফর্ম করেছে, বিভিন্ন ধারার গান গেয়েছে, শুধু এক ধরনের নয়, which is remarkable। আবারও অঙ্কিতার জন্য একটা জোরে হাততালি। আমি জাজেসদের অনুরোধ করব অঙ্কিতার হাতে এই সেকেন্ড রানার্স আপের ট্রফিটা তুলে দেওয়ার জন্য। সবাই মিলে একটা জোরে হাততালি আবারও। জাজেসরা আমাদের খুব বিপদে ফেলেছেন। আমাদের ফার্স্ট রানার আপ কিন্তু একজন নয়, আমাদের ফার্স্ট রানার আপ দুজনের নাম ঘোষণা করব। তবে আনফরচুনেটলি আজকের জন্য একটাই ট্রফি আছে, কে বাড়ি নিয়ে যাবে আমি জানি না।
তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করে নেবে, বসন্ত উৎসবের দিন আরেকটা ট্রফি ফেরত পেয়ে যাবে। তবে আপাতত আজকের জন্য একটাই ট্রফি। ও দুটো আছে, ও ফাটিয়ে দিয়েছে। প্রথম নাম পুষ্পিতা মণ্ডল। পুষ্পিতা আমাদের প্রথম গানটি শুনিয়ে সকলের চোখে জল এনে দিয়েছিল। একটা জোরে হাততালি পুষ্পিতা মণ্ডলের জন্য সবাই মিলে। আমার পার্সোনাল ফেভারিট স্বর্ণালী রায়চৌধুরী হয়েছেন দ্বিতীয়, যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন পুষ্পিতা মণ্ডল এবং স্বর্ণালী রায়চৌধুরী। স্বর্ণালী আসছেন মঞ্চে, একটু হাততালিগুলো চলুক প্লিজ। এই মহেন্দ্রক্ষণ আমি একটু বায়াস ভাবেই বলছি, আমি স্বর্ণালীর গানে মুগ্ধ হয়ে গেছি। এত অসাধারণ পারফরমেন্স স্বর্ণালী আমাদের থ্রু আউট দিয়েছেন। অসাধারণ স্বর্ণালী, অসাধারণ, খুব ভালো। এবং আজকের 2024-এর এই ট্যালেন্ট হান্টের নতুন প্রতিভার খোঁজে আমাদের উইনার, যিনি একজন আদ্যপান্ত পারফর্মার, মৃন্ময় সাহা। পারফরমেন্স কাকে বলে সেটা মৃন্ময় আমাদের প্রত্যেককে দেখিয়ে দিয়েছে। অনেক কিছু শেখার আছে। একটা জোরে হাততালি আবারও মৃন্ময়ের জন্য। উইনারের ট্রফি মৃন্ময়ের হাতে তুলে দিচ্ছেন আরশাদ ভাই, উপালি দি এবং দেবুদা।